ইতিমধ্যে সকালবেলা থেকে অনেকে অনেক কিছু বলেছেন। আজকে যদিও সেই দিনটা নয়, আজকে 15ই ফেব্রুয়ারি। গত বছর এটা হয়েছিল 14ই ফেব্রুয়ারি। আসল দিনটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি। 13 যে সবসময় জীবনে আনলাকি হয় না, তার একটা প্রমাণ কিন্তু Les jours mondial de la radio, ফরাসি ভাষায় এটাই বলা হয় ওয়ার্ল্ড রেডিও ডে, WRD ইংরেজিতে, আর বাংলাতে বি-ডে। এটা আমি হঠাৎ করে আজকে মনে করলাম, যেমন কলকাতায় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের নামে আছে বিবাদী বাগ, সেটাকে খানিক চেঞ্জ করে আমি দেখলাম নিজে শুনতে কেমন লাগে। বি-ডে, বিশ্ব বেতার দিবস। এটা আমার নামকরণ। এটা কোন ইউনেস্কো 1946-এর সেই রেডিও যখন এর সম্প্রচার শুরু হয়, সেইখান থেকে এটার নামটা আসে। 2011 সালে প্রথম এটা ইউনেস্কোর সাধারণ পরিষদে পাস হয়। তার আগে বছরে স্পেনের মন্ডিয়াল দ্য রেডিও, তারা এটা অ্যাপিল করে যে একটা এত ইন্টারন্যাশনাল ডে আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড রেডিও ডে কেন থাকবে না। তারপর এটা যেমন হয় সিস্টেম, একটা নতুন ইন্টারন্যাশনাল ডে বলে স্বীকৃতি পাওয়া। এবার হচ্ছে তার ৫৫তম বছর, 15th ইয়ার সেলিব্রেশন চলছে। না, ওটার দিকে তাকাবেন না, ওটা হচ্ছে বেতার সাহিত্য অনুষ্ঠান। আমি বলছি যেটা ওয়ার্ল্ড রেডিও ডে হিসেবে বলা, সেইটার এটা হচ্ছে 15th ইয়ার। তো এবছরের থিম যেটা অরিন্দম বলছিল, AI and radio, artificial intelligence and radio. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে রেডিও যারা শোনেন বা রেডিওতে যারা প্রোগ্রাম হয় সেইগুলোকে আরো বেশি আধুনিক থেকে আধুনিকতর হয়ে আধুনিক দমের পথে নিয়ে যাওয়া। কিন্তু অরিন্দমের সঙ্গে আমি একমত। আমি ইনফ্যাক্ট একটা ছোট নোটস টাইপের, যেমন কলেজের নোটস নিতাম যখন স্যারেরা লেকচার দিতেন, সেই হিসেবে একটা নোটস করতে করতে আমি একটা ভাবছিলাম যে আমি একটা পার্টিকুলার বিষয় নিয়ে হারানো দিনের গান করব। যেমন এই মাসে আমি করলাম, সেটাতে মনের বহুমুখী আবেগ, এটা ছিল আমার টপিক। তো মনের বহুমুখী আবেগে কি কি হতে পারে সেটা AI কিভাবে বুঝবে। তর্কের ক্ষেত্রে ধরে নিলাম AI বুঝবে, বোঝার পর সেটাকে কনভার্ট করবে কি করে স্ক্রিপ্টে, আর ওই স্ক্রিপ্টটা আর আমার স্ক্রিপ্টটা কি একই রকম হবে। আমাকে আমার মেয়ে মাঝে মাঝে বলে, তুমি কেন যে স্ক্রিপ্ট লেখো, আরেকজন বলেন অবশ্য। তো আমি সত্যি খুব বোকা, ভীষণ বোকা। এটাতে আমি নিজেই স্বীকার করে নিচ্ছি জনসমক্ষে। আমার মতো বোকা দুনিয়াতে দুটো নেই। তার জন্য আমি এখনো কিন্তু এখনো সেই স্ক্রিপ্ট লিখেই যাই বোকার মতো। আর কাকু তো অলরেডি বলেছে 8 ঘন্টা, তো হয়তো একদিনে 8 ঘন্টা সময় হয় না। আমি বোকা বলে আমার সময় বেশি লাগে, সেই জন্য একটা মাসের শেষ হওয়ার পর থেকে আমার পরের মাসের প্রস্তুতি শুরু হয়ে যায়। যেমনটা করে কলকাতার তাবড় থিম ওরিয়েন্টেড পুজো কমিটিগুলো। বিসর্জন হয়ে গেল 2025 সালে, 2026 সালের থিম বিসর্জনের কার্নিভালটা শেষ হওয়ার কয়েকদিন পর থেকে শুরু হয়ে যায়। আমিও বোকা, ওই পুজো কমিটিগুলোও বোকা। তাই জন্য বুঝলাম যে আমার দলের লোকজন আসে, কলকাতার তাবড় পুজো কমিটির লোকজন, সেই জন্য আমি খানিকটা নিজেকে ইন্সপায়ার করতে পারি। তো হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো AI বেটারমেন্ট করতে পারে, সেটা টেকনোলজিক্যালি কিছু বেটারমেন্ট করতে পারে, আরো কোনো সফটওয়্যারের দিশা দেখাতে পারে, যেটা আমরা মাঝে মাঝেই দেখি সমস্যা হয়। এবং সমস্যা হলে যে কি সমস্যা হয় সঞ্জয় বাবু বলছিলেন, কাকু বলেছে একটা ঘটনা। হ্যাঁ, এরকম ঘটনা তো প্রত্যেকের জীবনেই আছে, আমার জীবনেও আছে। তো সত্যি এবং অভিনয় দুটোকে মিলিয়ে মিশিয়ে আমি ওই রকম একটা ঘটনাকে ওভারকাম করেছিলাম।
এবং অভিনয়টাকেই এমনভাবে করেছিলাম যেটা সত্যি মনে করতে বাধ্য হয়েছিল। এবং সেখানে আমি যারা কন্ট্রোল রুমের ইঞ্জিনিয়ার ছিলেন তাদের খানিকটা বিষয়টাকে কনভিন্স করাতে পেরেছিলাম। ঠিক আছে। আর এক্ষেত্রে সেই একটা মিথ আছে, আকাশবাণীর গার্স্টিন প্লেস থেকে যখন শিফট করে গেল ইয়ের পাশে, কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান তৈরির পিছনে ভূতের গল্পটা কিন্তু রয়ে গেছিল। সেই ভূতের গল্পর অল্প সামান্য ট্রেলার আমি পেয়েছিলাম। মানে এমনিতেই নানান ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিন ছিল রবিবার, এবং রবিবারে ডাকু জানেন আমরা যেখানে রাত্রেবেলা খানি ভূময়িক শব্দটা বলবো না, আমরা খানি বডিটাকে রিল্যাক্স করে রাখি কোন রকম আলপ্রাজোলাম গোছের ওষুধ ছাড়া। নার্ভগুলোকে আমরা নিজেরাই বলি তোমরা ভাই একটু রিল্যাক্স করো, তাহলে তোমরা রিল্যাক্স হলে আমরাও রিল্যাক্স থাকবো, আবার সকালবেলার মধ্যে যুদ্ধ আছে। তো সেই রকম ব্যাপার। তো এখন ঘটনা হচ্ছে যে এত কিছুর পরেও কিন্তু এত টিভি চ্যানেলে রমরমা, এত গাড়িতে চলতে চলতে সব কিছুর পরেও কিন্তু কোথাও গিয়ে একটা আকাশবাণীর গুরুত্ব রয়ে গেছে। এবার আমাদের ক্ষেত্রে যেটা আমি দেখি, পার্টিকুলার চিঠিপত্রের অনুষ্ঠান তো থাকে, সেখানে আমি মৈত্রীতে ঢোকার আগে পর্যন্ত আমার মনে হতো ওই একই রকম, যে রেডিওটা হয়তো সে আমি ছোটবেলায় যেমন শুনতাম দাদুর সঙ্গে, তারপরে কি তারপরে আকাশবাণী খবর পড়ছি নীলিমা সান্যাল, বা আকাশবাণী খবর পড়ছি দেবাশিস বসু। দেবদুলাল ওনাকে আমি ধরতে পারবো না, আমার কথা বলছি যে একটি মাত্র মানুষ যিনি সংবাদ পাঠের জন্য পদ্মশ্রী। কেন? কারণটা কেউ জানেন কি? আশা করি কেউ জানেন না। ওই চারটি কথা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এন্ড ডিসিপ্লিন। 7:35 কলকাতা থেকে যে খবরটা সন্ধ্যাবেলা হয়, সেটার জন্য একটা মানুষ 2:30 থেকে 3টের মধ্যে স্টুডিওতে আসবেন। কি কাজ তার? কেন আসবেন? এসে ওই স্ক্রিপ্ট গুলো কে স্ক্রিপ্ট বানাচ্ছে সেগুলো নিয়ে পেনে আঁকি বুকি কাটতেন। আদতে কিন্তু সেগুলো আঁকি বুকি নয়, সেগুলো স্ক্যানিং, সেগুলো কোন খানটাতে আমি জোর দেবো, এগুলোই করতেন। আর সেই কারণে উনি একাই রয়ে গেলেন, মানে ওনার পরে আর কেউ ওই নাম লেখা বা ধৃষ্টতাটা পায়নি, আর দেবেও না ভারত সরকার। এটাই হচ্ছে ডেডিকেশন। আর এই প্রসঙ্গে আমি ওই নিচে নেমে বলছিলাম, কাকে কেন বললাম, ওইখানেই বোধহয় আলোচনা হচ্ছিল। আমাদের একজন সিনিয়র দাদা, উনি রিটায়ার করে গেছেন, স্বর্ণান্ত দা। তো আমার একটা বদ স্বভাব আছে, সেটাও বলে নিয়ে আগে তারপর ভালো কথাটা বলবো। অন্যান্য অনুষ্ঠান, ইভেন আমার অফিস বা নাটকের রিহার্সাল, এগুলোতে আমার ইউজুয়ালি কিন্তু সঠিক সময়ে পৌঁছানো হয় না। এক্সেপশন একটাই জায়গা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 554 মেগাহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় বিমান চক্রবর্তী। আকাশবাণী এমন একটি জায়গা যেখানে আমি আজ পর্যন্ত ফেল করিনি কোথাও। মানে আমি এমন টাইমে গেছি, সকাল কোথাও চেনে ডাকু চেনে, শশাঙ্ক রিটায়ার করে গেছেন বছর খানেক আগে। শশাঙ্ক আমাকে বলছেন, এই তোমার ডিউটি কখন? দাদা ওভার নাইট। কখন? ওভার নাইট। 2:30 যাচ্ছে, এখনো সেকেন্ড ট্রান্সমিশন শুরু হয়নি। হ্যাটস আপ তোমাকে, তোমাকে না সরকারিভাবে পুরস্কার দেওয়া উচিত। এইটা হচ্ছে আমার ভালো অংশটা, খারাপ অংশটা আগেই বলে ফেললাম। তো যাই হোক, এই জায়গাতে আমার মনে হয় যে কারণ, এটার 2-3টে কারণ আছে। সেটা হচ্ছে বেশিরভাগ সময় গান রেডি করা যায় না, কারণ প্রচুর লোকের সমাবেশ ঘটে। মহিলার সংখ্যা যেহেতু বেশি উপস্থাপক, মানে এখন তো
আমাদের একটু আগে বসে কথা হচ্ছিল, আমাদের যারা পার্মানেন্ট অ্যানাউন্সার তারা মোটামুটি টিম টিম করে চলতে চলতে এক দুজনে এসে দাঁড়িয়েছে। তারা সবটাই ক্যাজুয়ালদের উপরে চলে, আর ক্যাজুয়ালদের মধ্যেও পুরুষ সংখ্যা কম, মহিলার সংখ্যা বেশি। ওরা যদি ওইখানে এসে প্লে লিস্ট বানাতে বসে তাহলে মোটামুটি কতক্ষণ দিন রাত ওদের খেয়াল থাকে না। হয়তো তাহলে 1 মাস পরে হতে পারে অনুষ্ঠান, কিন্তু আজকেই লাগে দাদা একটু মানে যদি ছাড়ে। আমি তখন সেখানে ওই সঞ্জয় রায় রোলটা তখন আমি প্লে করি, ক্যারেক্টার গভীর অধ্যাপক সুলভ ভঙ্গিতে। আমার অনুষ্ঠানটা আজকে আছে, কাল সকালেও আছে। তো আপনি কি খানিকক্ষণ পরে আমাকে ছেড়ে দেবেন? না না হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনি তাহলে 10 মিনিট পরে আসুন। 10 মিনিট পরে গিয়েও সেই একই ঘটনা, খানিকটা বাধ্য হয়ে উঠিয়ে নিজের কাজ করতে হয়। এইটার কারণেই আমার অনেকটা আগে যাওয়া। তারপর হতে পারে কোনো বিশেষ গান লাইব্রেরিতে গিয়ে তোলাতে হবে, এইসব ব্যাপারগুলো। তো যেটা মাঝখানে একটা গুরুত্বের জায়গাটা বলা দরকার, সেটা হচ্ছে বিশ্বযুদ্ধের সময় যখন সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, সংবাদপত্র আর অন্যান্য গণমাধ্যমগুলো, সেখানেও কিন্তু একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল রেডিও। আর আজকের দিনে দাঁড়িয়ে আরো একটু যদি আমরা ভিতরে ঢুকি তাহলে দেখবো যে একদম মাইক্রো ইন্টিরিয়ারে, যেখানে কেবল সংযোগ তেমন ভাবে এখনো পৌঁছতে পারেনি, তাহলে তারা কি টিভি দেখবে না? দেখবে না। তার কি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? না, বিচ্ছিন্ন হবে না। কারণ জমির ফসল আছে। সকালবেলায় সেই বিখ্যাত টিউনটা আছে, যেই টিউনটা বাজার অনেক আগে থেকে আমরা স্টুডিওতে গিয়ে হাজির হয়ে যাই, এবং ওইটা বাঁদিকে দেখা গেল অন এয়ার সুপ্রভাত, আকাশের মৈত্রী, বন্দে মাতরম, শুরু হয়ে গেল সকাল পরিবেশন। এই আগে পর্যন্ত মানে তখন আমি লক্ষ্য করেছি লিটারালি এইগুলো রম্পকগুলো খাড়া হয়ে থাকে ওই গানটা শোনার আগে পর্যন্ত। মানে তার আগে পর্যন্ত যা যা আবার হয়ে গেল, আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, অ্যালার্মটা শেষ পর্যন্ত আমি উপভোগ করি। মানে অ্যালার্মের মোবাইলের সিস্টেম হচ্ছে স্নুজ করবে 3 বার 5 মিনিট করে, ঠিক আছে? 5 মিনিট দিয়ে তো ওইটা ফুল আমি এন্টারটেইন করি, এমন ভাবে টাইমটা দেওয়া থাকে যাতে ওইটা কাভার হবে। মানে সেই বলে যে চেটে পুটে শেষ করে ফেলবে, একদম নিংড়ে খাবো, ওই 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 বিষয়। ওটার পরে তাহলে ওইখানে গিয়ে যেই বসলাম স্টুডিওতে, তারপরে আমার আর শোনা হবে। তো তাতে বেশিরভাগ দিন দেখেছি এই ওভারনাইট ডিউটি করাটা একটা টাফ ব্যাপার, ভীষণ টাফ। মানে সাধারণ যে মানুষের শারীরিক প্রক্রিয়া তাকে ব্রেক করে গিয়ে আমরা করি। আর তার সঙ্গে একটা ব্যাপার থাকে, টাইম মতো ওঠা, টাইমে স্টুডিও থেকে বসা, মানে টাইমে নয়, টাইমের অনেকটা আগে গিয়ে কোনোভাবে যাতে মিস না হয়ে যায়। তো কখনো কখনো ঘটনা চাপে কোনো মানে অনভিপ্রেত ঘটনা হয়ে যায়, কিন্তু সেটাকে বাদ দিয়ে বলছি, তাহলে এই যে টোটাল জায়গাটা, এটা কিন্তু একটু টাফ। টাফ বলতে মানে আমাদের করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছে, তাই আদারওয়াইজ কিন্তু টাফ। তো এটাও গেল একটা পার্ট। আর যেটা আমি নিজে দেখি যে বাঁকুড়া বলে মানে অন্যান্য সব জায়গায়, বাঁকুড়া বলে এত লোক যে চিঠি লেখে আমার খুব অবাক লাগে। তাহলে এত লোক নিশ্চয়ই শোনে। এবং আমার কাছে একটা শ্রোতার চিঠির মানে কপি আছে, কপি বলতে একটা ছবি পাঠিয়েছিল একজন। তো আকাশবাণীটাকে এখন আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন কোনো টিভি চ্যানেলকে এতটা খুঁটিয়ে লোক দেখেন, একদম দেখেন। কে টিভিতে ভুলভাল খবর বললাম আমি তা হামেশাই দেখি। আমি নিজে যেহেতু হায়দ্রাবাদে ছিলাম টিভি নিউজে, আর আমি জানি না, হয়তো আমার দাদুই আমাকে রেডি করে দিয়ে গেছিলেন খুব ছোটবেলায়।
স্টেটসম্যান আসতো আমাদের বাড়িতে। স্টেটসম্যানটা বলতেন রিডিং করে পড়ো জোরে। আমি জানি না সেটা হয়তো একটা ভিক, নাটক শোনার একটা ব্যাপক মানে ক্রেজ ছিল, লুকিয়ে চুরিয়েও নাটক শুনতাম। ওই যে বড় রেডিও এরিয়াল আমাদের বাড়িতেও ছিল, এইরকম ধরনের একটা রেডিও আমাদের বাড়িতে ছিল। ক্রিকেটের নন্দনকানন ইডেন উদ্যান থেকে বলছি অজয় বসু, সাথে আমার রয়েছেন পুষ্পিয়া সরকার, বিশেষজ্ঞের ভূমিকা কমল বসু। এই যে বিষয়টা, কোথাও গিয়ে প্রতিটা বল বাই বল হাইকোর্ট প্রান্ত থেকে বল করতে আসছেন কপিল দেব, রামলাল নিখাঞ্জ, এটার সঙ্গে যে ভাইব্রেশন, যে মডুলেশন, খুব অবাক লাগতো। আকাশবাণী প্রান্ত থেকে, হাইকোর্ট প্রান্ত থেকে বল করতে আসছেন, এবং প্রতিটাতে যেন মানে ওনাদের সময় তো এআই ছিল না, তাহলে কি করে বললেন, কি করে বললেন, তখন তো এআই ছিল না। পরিষ্কার বোঝা যাচ্ছে যেন সবুজ একটা গালিচা, সেখানে ছুটে আসছে একটা প্লেয়ার, বল করছে, না 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 একটু জন্য মিস করে গেল, এই যে বিষয়গুলো, এগুলো তো কোথাও গিয়ে একটা কই আপনারা তো আমাদের থেকে সিনিয়র, এই এবিপি আনন্দ দেখে বা নিউজ 18 দেখে এই ফিলিংসটা হয় কি? হয় না। ইভেন এখন যে টিভি চ্যানেল মানে স্পোর্টসের যারা দেখায়, সেখানেও ইংরেজি হিন্দি সবটা হয়, কোথাও কিন্তু এই সেন্টিমেন্টটা আসে না। প্রথম কথা হচ্ছে বাংলায় ধারাবিবরণী, সেটা একটা বিশাল ব্যাপার, এবং সেখানে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা কিন্তু মানে অজয় বসু চলে যাওয়ার পর, ওনাদের ওই টিমটা চলে যাওয়ার পর ওটা খানিকটা মরেই গেছে, ওটা ওই ক্রেজটা নেই। এখন যদিও তেমন ভাবে বাংলা ধারাবিবরণী শোনা হয় না, হ্যাঁ, কিন্তু ওই টিমটা চলে যাওয়ার পর সেই ক্রেজটা ওনারা, হ্যাঁ বসে, কিন্তু এবার আপনি আমাকে বলতে পারেন ভীষণ ব্যাকডেটেড, তাহলে তাতে আমি ভীষণ খুশি হব। সবকিছু আপডেটেড হয় না, যদি সবকিছুই আপডেটেড হয় তাহলে প্রথম আপনাকে ছুঁড়ে ফেলতে হবে ডাস্টবিনে আপনার বাবা মাকে, কারণ তারা সবচেয়ে ব্যাকডেটেড। আশা করি সবাই আমার সঙ্গে একমত হবে, সবকিছু আপডেটেড হয় না, কিছু জিনিস ব্যাকডেটেড ধরে রাখতে হয়। মানে শিক্ষা যেটা মা বাবার থেকে পেয়েছেন, সেই সহবতটা, সেটাকে ছুড়ে দিয়ে আপনি যা ইচ্ছা তাই করছেন, তাহলে সবকিছু ব্যাকডেটেড মানে কে ছুঁড়ে ফেলতে নেই, কিছু কিছু ব্যাকডেটেডকে ধরে নিয়েই সামনের দিকে এগোতে। তার মধ্যে কিছু কিছু পালিশ হলো, যেমন এআই এর কথা বলছিল ডাক্তার, আমি তো একদম আমার মতন করে স্ক্রিপ্ট লিখতে পারবে কি? হয়তো আমার থেকে ভালো কেউ লিখতে পারে, মানে যারা এমনি লিখেছে, তো তাহলে কি করে এআই দিয়ে আমি বিশ্বাস করবো কি করে যে আমার মনের কথাটা বুঝে? এবং আমাকে সেদিন রাত্রেবেলা মেসেজ করেছে, আমাকে একটা সিনেমা বলছিলেন যে বাপরে কি অদ্ভুত তুমি সাজিয়েছো এগুলো, বলছেন বলছেন মানে কি, তুমি নিজে শোনোনি, আমার দূর, আমি আর কোথায় শুনবো, আমি তো কাজ করছি, আমি কোথায় শুনবো, শুনবেন দাম নেই। সেদিন আমাকে রাত্রেবেলা মেসেজ করেছিলেন যখন প্রোগ্রামটা চলছে, তো গানগুলো বলছেন সিলেকশন গুলো খুব ভালো। আমি পরে দেখছিলাম স্ক্রিপ্টটা, যে বাপরে কি অদ্ভুত ভাবে গানগুলো ঢুকে গেছে, মানে গান ঢুকে গেছে, আমি বলছি আমি জানি না, তাহলে এইটা কি হবে এআই বললে? সবকিছুতে হ্যাঁ, এবারে টিম চেষ্টা করছে কিছুটা যদি আপডেটেড করা যায়, আপগ্রেডেড করা যায়, সবই ঠিক আছে, কিন্তু সবকিছুতে ওরকম চলে না। আমাকে আপনার ইয়ে পাঠিয়েছিল, আমি ওটা রেখে দিয়েছি, বলছি, সেটা হচ্ছে যেখানে ছবি থেমে যায় সেখানে রেডিও কল্পনা জগে নতুন দৃশ্য আঁকে। কটা লোক রেডিও থেকে ছবি বানাবে, কিন্তু রেডিওই একটা ছবি তৈরি করে। আমার নিজেরই যখন হেডফোন নিয়ে আমি মানে অনুষ্ঠানটা করি আর কি, তখন আমার নিজের এক এক সময় এমন অবস্থা হয়ে যায়। একটা পার্টিকুলার ঘটনা আমি জানি না আগে বলেছি কিনা, জটিলেশ্বর মুখোপাধ্যায়কে নিয়ে একটা অনুষ্ঠান করছিলাম। তো জটিলেশ্বর মুখোপাধ্যায় মানে আমাদের সঙ্গে মৈত্রী দিয়ে আছেন একজন, ওর নিজের পিসামশাই,
ঠিক আছে? তো ওই অনুষ্ঠানটা করার আগে কিছু কিছু তথ্য ওর থেকে নিয়েছিলাম, প্লাস ও একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল, সেখানে আমি ওর নিজের সঙ্গে কথাবার্তা বলেছিলাম। তো ওনার মেয়ে, এক মেয়ে এক ছেলে, মেয়ে অল অফ এ সাডেন অ্যাক্সিডেন্টালি মারা যায় মেয়েটি। তো মেয়ের সঙ্গে বাবার যে বন্ডিংটা ছিল, মানে মেয়ের স্কুলের কিছু, যেমন সেই স্কুলের কিছু প্রজেক্ট ওয়ার্ক করতে দেয় না, সেখানে এরকম ছবি দিয়ে কিছু একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। তো এখন সেটা কি করে করবে, যা বললো যে ঠিক আছে তুই আমাকে দুদিন সময় দে, রাত জেগে উনি ভালো ছবি আনতেন, দারুণ ছবি আনতেন। তো রাত জেগে উনি করে দিয়ে তারপর যখন ওটা প্রেজেন্টেশন হয়েছে স্কুলে, মানে দারুণ হাততালি এবং দারুণ একটা ব্যাপার। তো সেই মেয়ে মারা যাওয়াকে নিয়ে ওনারই লেখা একটা গান, আমি সেটা করেছিলাম, বলতে এই স্ক্রিপ্টের সঙ্গে ঢুকিয়েছিলাম। আমি লিটারালি ওই অংশটা বলতে পারিনি, মানে এখন যখন কথাটা বলছি তখন আমার খানিকটা গলাটা চোখ করে যাচ্ছে। আমি ওই অংশটা বলতে পারিনি, কোনো মতেই বলতে পারিনি, এবং লিটারালি আমার চোখ দিয়ে জল পড়ছিল। সেই সুযোগ আমি গানটাকে চালিয়ে দিলাম, ওই শেষ অংশটা আমি আর বলতে পারলাম না। তো এআই আসলে কি এটা হবে? তাহলে কোথাও গিয়ে কিন্তু রেডিও এখনো মানুষকে টাচ করে। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, যেটা হচ্ছে তথ্য প্রযুক্তি দপ্তরে যারা কাজ করে সল্টলেকে আইটি সেক্টরে, তো তারা সবাই চিঠিপত্র লিখতেই পারে ওপেন। তো সেখানে কিছু কিছু চিঠি এরকম এসছে যে সারাদিনে আমাদের যে একটা হেক্টিক শিডিউল চায়, ভীষণ স্ট্রেসফুল একটা ব্যাপার, রাতের এই অনুষ্ঠানটা আমাদেরকে সেই স্ট্রেসটাকে থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, স্ট্রেস আউট করতে সাহায্য করে। তো কোথাও গিয়ে একটা এটা ভালো লাগার জায়গা। ওই কাকু বলছিলেন যেটা এতে, মানে ডাক্তাররা বলেছেন বয়স্ক লোকদের বেশি রাত পর্যন্ত জাগা উচিত নয়, কিন্তু অনেক লোক এমনকি রানিং ফোন করে আমাদের ডিউটি রুমে। কেন ফোন করেন? ভালো লাগারটা ফোন করেন না, কারণ তার জন্য চিঠি লেখার জায়গা আছে, এই আছে। কোথাও গিয়ে যদি ভুল হয়েছে, সবিতাব্রত দত্তর জায়গায় সবিতাব্রত সাহা বলে ফেলেছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোন, আজকে কে আছে স্টুডিওতে? হ্যাঁ স্যার, আপনি কে বলছেন? আমার নাম সন্তোষ মুখোপাধ্যায়। আজকে স্টুডিওতে কে আছে? সবিতাব্রত দত্তকে সবিতাব্রত সাহা বলেছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি স্যার দেখে আপনাকে রিং ব্যাক করছি। রিং ব্যাক করতে হবে না, আমি ধরে আছি, আপনি দেখে এসে বলুন। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইরকম কারণের জন্যই কিন্তু রেডিও এখনো বেঁচে আছে। একটা জিনিস আমি লোভ সামলাতে পারছি না, খুঁজে পাওয়া যাচ্ছে অবশ্যই। যদিও এটা বন্ধু তোমারই জন্য চিঠি আসে, সবিনয় নিবেদন বলে একটা অনুষ্ঠানে চিঠি এসেছিল। তো সেখানে কোনো একজন শ্রোতা লিখে পাঠিয়েছেন, আমরা আকাশবাণী কলকাতার বিশেষ গুণমুগ্ধ শ্রোতা, বন্ধু রেডিও আমাদের গুরুত্বপূর্ণ সঙ্গী। কলাকুশলীগণের অনবদ্য পরিবেশনার গুণে নানান অনুষ্ঠানের সৌন্দর্যে আমরা মুগ্ধ হই, ভাষা শিখি, আশাও মিটাই, আর সমস্যা হলে জানাই, সমাধানও পাই বন্ধুর মতো। তবে একটা বিষয়ে উদাসীনতা লক্ষ্য করছি, রয়ের উচ্চারণ র হলে বাংলা ভাষায় কি মানে দাঁড়ায়? নারী হচ্ছে নারী। আন্তর্জাতিক নারী দিবস না বলে আসছে সামনে আন্তর্জাতিক নারী দিবস। মিলর ये पॉइंट नोट किया जाए। বাংলা ভাষায় মানে এই দাঁড়ালো, এভাবে আমরাকে আমরাকে আমরা,
তোমরাকে তোমরা এই শব্দটা একদম নতুন, যদিও ধরাধরিকে ধরাধরি। তো যিনি লিখছেন তিনি বলছেন আর বেশি বলার দরকার নেই। আচ্ছা, তাই বলে ভারত হবে, এটা আমার একটা মেজর প্রশ্ন ছিল। ভারত না বলে ভারত হয়ে যাবে। 3/11/2022 সকালে অনুষ্ঠান সূচি ঘোষণার সময় ঘোষক মহাশয় দুবার স্পষ্ট বললেন, আজ সারা দিনের, যেমন আমরা মানে মৈত্রীতে আমাদের সকালবেলা অনুষ্ঠান সূচির একটা অংশ থাকে 7টার সময়, 7টা থেকে 7টা 5। তো সেক্ষেত্রে 7টার আগের অনুষ্ঠানগুলো তো বলার প্রয়োজন নেই, 7টার পর থেকে যা যা অনুষ্ঠান। তো আমরা সাধারণত কিরম বলি, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিও ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:25। বাংলাদেশের সময় 7:30 হয়ে 43 সেকেন্ড। এখন মৈত্রীর আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। এইটা কেউ বলল, এখন শুনবেন মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সূচি। খুব অদ্ভুত ঘটনা, এবং এটা এত ফুটিয়ে উনি লিখেছেন, মানে নিজেই পড়ে খানিক এসেছি, তো দেখলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে আকাশবাণী কলকাতা বিতরণে প্রতিজ্ঞাবদ্ধ নন। এই লাইনটা কিন্তু মারাত্মক লিখেছেন, মারাত্মক নয়, মারাত্মক। আবেদন, এভাবে অন্যায়ভাবে কে বিপথগামী করবেন না। খুব মজার চিঠি, প্রতিটা ছত্রে ছত্রে রসে ভর্তি। এই চিঠিটা কি পড়া হয়েছিল? এটা পড়া হয়েছিল। আচ্ছা, সাধের আকাশবাণীকে উনি আকাশবাণীতে নামান্তরিত করলেন। মানে কতটা খুঁটিয়ে উনি লিখে পড়ে শুনেছেন এবং সেটা রন্ধ্রে রন্ধ্রে সেটাকে মেনশন করেছেন। আপনাদের ভালো লাগলে কিছু বলবো না, এভাবে সমালোচনা চিঠি হয়তো আপনারা নাও পড়তে পারেন, তবে পড়লে বাংলা ভাষার মঙ্গল হলে সবার মঙ্গল হবে। শুভেচ্ছান্তে ... রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। নামটা বললাম। তো এইটা পড়ে, হ্যাঁ এইটা পড়ে আমার এত মজা লেগেছিল, খুঁজে খুঁজে বার করলাম চিঠিটা গতকাল বোধহয় রাত্রেবেলা, দেখলাম যে এটা পড়তে হবে। আমাকে যে পাঠিয়েছিল সেখানেই আছে আজকে, তার নামটা বলছি না, সে নিজেই বুঝতে পারছে পাঠিয়েছিল বলে। তো ভীষণ মজার চিঠি। আর এইটা বলতে চাইলাম এই কারণে যে এখনো বেতার থেকে প্রতিটা মানুষ, আমি তো বলি অবশ্যই, শিক্ষা নেই। বেতারটাকে একটা আইডিয়াল বেঞ্চমার্ক হবে, যে আর যেখানে যতই যে যা খুশি বলুক খবর পড়তে গিয়ে, আকাশবাণীর খবর যেন মাত্রা ছাড়া তালজ্ঞানহীন না হয়ে পড়ে। কারণ যেখানে ওই লেভেলের লোকজন ছিলেন, ওই পর্যায়ে যাদের কণ্ঠ দিয়ে যারা দুনিয়াকে বশ করে রাখতে পারেন, তো সেই জায়গাতে খবর যেন খবরের মতোই পড়া হয়। আমার একটা জিনিস স্বীকার করতে কুণ্ঠাবোধ হচ্ছে, তবুও ডাকু স্টাইলে বলি, এটা অফ দ্য রেকর্ড নেবেন, হ্যাঁ, এটা শুনবেন অথচ শুনবেন না। সেটা হচ্ছে এখন কিন্তু আকাশবাণীর সংবাদের মান নেমে গেছে, সংবাদ পাঠকের মান নেমে গেছে। সংবাদের মান নেমে গেছে আমি বলছি না, সংবাদ পাঠকের মান নেমে গেছে। কারণ এখন যারা সংবাদ পাঠক হতে চায়, অ্যাডভার্টাইজ দেখে যারা ওখানে টাকা ভর্তি করে পরীক্ষা দিয়ে ওখানে বসে এবং সিলেক্টেড হয়, তারা ওটাকে মনে করে ওটা একটা চাকরি।
কিন্তু তাহলে আমার আগের লোকগুলোকে যদি আমি দেখি, বেঞ্চমার্ক আইডিয়াল লোক যদি ওদেরকে ধরতে চাই, তাহলে তারা কিন্তু এটাকে চাকরি মনে করেননি। আর যদি চাকরি মনে করেছেন, সেটা কিন্তু নিজের মতন করে করেছেন, প্রেজেন্টেশনটা ওই রকম ভাবে ছিল। আর এখন এলো হয়ে গেছে, স্ক্রিপ্টে রেডি দাও, প্রত্যেক নালা ঢুকে গেল। কতবার পড়তে হয়? এখনো হোঁচট খায়, প্রতিদিন হোঁচট খায়। আমি রাত্রেবেলা শুনি, আমি সকালবেলা শুনি, রেগুলারলি হোঁচট খায়। কেন হোঁচট খায়? আর এদেরকে সিলেক্ট করে কারা? আমার কিছু কিছু জানা আছে, তো যাই হোক, তো তাদের নাম না নেওয়াই ভালো। কিন্তু তারা, আমার মনে হয় না, কিছু কিছু মানুষ মনে করেন আমি সব বিষয়ে পারদর্শী এবং আমি সবটাই বিচার করতে পারি। এরকম লোক কয়েকজন আছেন আকাশবাণীতে। তো তাদের কিন্তু আরো এই বিষয়ে সচেতন হওয়া দরকার, যে আমি যখন লোক রিক্রুট করব প্রতিটা সেক্টরে, তাহলে সেই জায়গাটা পাঠ তো রেগুলার শুনবে। কেউ না কেউ তার তো নাম বলতে হচ্ছে, সে সকাল বিকাল রাত মিলিয়ে 2-3 বার হয়তো খবর পড়ছে, সেদিন তার ডিউটি আছে অনেকগুলো স্লটে। তো কেন এরকম হবে? আচ্ছা, কাকু আমাকে সাম আপ করতে বলেছিলেন, আমি সাম আপ করেই দিই। কারণ ওই যে কথা সাধনা বলে গেছে অলরেডি, যে কথা বলতে শুরু করলে আপনার কথার ছেলে কখন আটকে পড়ে কোথায় যে গিয়ে থামতে হয় সেটা আমরা জানি না। এক জায়গাতে জানি, যেটা হচ্ছে হারানো দিনের গানে, ওখানে টাইম ফিক্স করা থাকে, এতগুলি গান মোটামুটি বাজানো উচিত, এইভাবে এখান থেকে নিয়ে সেট করে ওখানে ছেড়ে দিলাম, গানটা বাজে, ফিরে আসছি গানের উপরে, এইটা করা। আর বাদ বাকি রেডিও নিয়ে কথা বলতে গেলে হয়তো আজকে অনেকটাই সময় চলে যাবে। সেই তবে একটা কথাই বলবো, যে শব্দ দূষণ, দৃশ্য দূষণ থেকে, মানে শব্দ দূষণ বলতে ওই শব্দ দূষণ নয়, ঠিক আছে? আর দৃশ্য দূষণের জায়গা একেবারেই নেই। আর শব্দ দূষণ নেই এই কারণে বলছি, এখানে যে বা যারা প্রেজেন্টার, তারা কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের নিকটে বাধা আছে, তার বাইরে কিন্তু তারা কোনো কথা বলতে পারে না বা পারবেও না। তাদের কথাবার্তা বলার স্টাইল, বাচনভঙ্গি সবটাই কিন্তু একটা পরিশীলিত। মানে আকাশবাণীকে বা বেতারকে এখনো মানুষ একটা অন্য চোখে দেখে, ওখান থেকে কিছু শিখবো। তাহলে যাদের মাধ্যমে শেখানোটা হচ্ছে, তো তারাও সেই মোড়কেই কাঁথা। সেই কারণে দৃশ্য দূষণ, শব্দ দূষণ বর্জিত একটি প্রচার মাধ্যম, সেটা হচ্ছে আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও বেতার। কাজেই বেতারের সঙ্গে থাকুন, বেতারকে নিয়ে চলুন, আর চেষ্টা করবেন আরো মানুষকে। এখন আকাশবাণী কিছুটা সেই গতানুগতিকতার জাল ভেঙে বেরিয়ে এসেছে, যাতে মোবাইল অ্যাপেও শোনা যায়। আপনারা সবাই জানেন বসন্ত এসে গেছে, কাকু বাজিয়ে দিয়েছেন। তাহলে ফিরে আসছি গানের ব্যাপারে। ভালো থাকবেন। এই গান চলতে চলতে উপহার জীবনকে দিয়ে দিন আমাদের মঞ্চের তরফ থেকে। এটা রাসমণি রায়, শ্রীমতী রাসমণি রায় একটা উপহার দিচ্ছেন। ওইদিকে না।